সম্মানিত দর্শক, 15 বছরের একটি সরকার, তার মধ্যে গত 9 বছরের যে সময়কালটি, এটি ছিল বেআইনি, অবৈধ এবং দুনিয়ার যে স্বৈরতন্ত্রের ইতিহাস, জুলুম এবং অত্যাচারের যে ইতিহাস, সেই ইতিহাসের একটি নয়া মাইল ফলক। 2014 থেকে 2024 এই সময়টিতে এই বাংলাদেশে যে গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাঘরের মতো যে দুর্ভাগ্যজনক এবং দুর্বিষহ যে ঘটনা ঘটেছে, এবং সেই ধকল থেকে আমরা সবেমাত্র মুক্তি পেয়েছি 2024 সনের আগস্ট মাসের 5 তারিখে। এবং আমাদের এই জাতীয় জীবনের 10 বছরের যে দুর্বিষহ, দুর্বিপাক, বঞ্চনা, শোষণ, অত্যাচার, জুলুম, এই সব কিছুর বিপরীতে এখনকার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার যে স্বাদ এবং আহ্লাদ, এটি আমরা আসলে আত্মস্থ করতে পারছি না অনেকেই। কেন? মূল কারণ হলো যে আমাদের এই সমাজটিতে যে গণতন্ত্রের বাতাস সর্বদা যেভাবে প্রবাহিত হয় এবং আমাদের জনগণের যে গণতান্ত্রিক মন মানসিকতা যেভাবে কাজ করে, এবং আমাদের পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন যেভাবে এই আচরণগুলো ঠিক আমাদের জীবনকে প্রভাবিত করে, ওই জিনিসটি এসে আসলে থমকে গেছে। সেটা কেমন? যেমন ধরুন, গ্রামের একজন মাতব্বর অথবা একজন মেম্বার, তাকে কেন্দ্র করে একটি ওয়ার্ডের 2000-2500 লোক তারা পরিচালিত হয়। মেম্বার সাহেব সমস্যাগুলো গ্রাম্য সালিশে নিষ্পত্তি করেন বা মাতব্বর সাহেব করেন। তারপর যদি একটু বাড়াবাড়ি হয়, তিনি চেয়ারম্যান সাহেবের কাছে যান বা থানাতে গিয়ে কোনো সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের কাছে যান। মানুষ সরাসরি আম জনতা গিয়ে এখানে আসলে থানা পুলিশের সঙ্গে হ্যান্ডেল করে না কোনো কিছু। তো মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, তাদেরকে কেন্দ্র করে প্রতিটি জনপদে যে একটা যাকে বলা হয় রাজনৈতিক কৃষ্টি এবং কালচার গড়ে ওঠে, এটার মধ্যেই বাঙালি জাতির প্রাণ। এবং এটি 71 সনের পরে যেভাবে কাজ করেছে, 71-এর আগেও এটা ছিল। এবং যে সমাজ এই যে জনপদের যে প্রাণের স্পন্দন, এই স্পন্দনটিকে যত বেশি কাজে লাগাতে পেরেছে, সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে, ততই সেই সমাজ এবং সেই সমকালীন যে রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা উন্নত হয়েছে। শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল সেটি হলো জনগণের যে এই অভিলাষ বা ইচ্ছা, সেই ইচ্ছাকে সে সম্মান জানায়নি। তার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের বাইরে কোনো দল নেই, বঙ্গবন্ধুর বাইরে কোনো নেতা নেই, আওয়ামী লীগ ছাড়া কেউ মুক্তিযুদ্ধ করেনি। ফলে ওই যে মাতব্বর, মেম্বার, চেয়ারম্যান, এমপি পদমর্যাদার যে সকল ভিন্ন মতের লোক, সেটা জামাতের হোক, বিএনপির হোক কিংবা জাতীয় পার্টির হোক, তাদেরকে প্রত্যেকটি জায়গাতে নির্বিষ করে দেওয়া হয়েছে, অবশ করে দেওয়া হয়েছে। ফলে এলোমেলো ভাবে আমাদের এই সমাজ ক্রিয়া করেছে এবং প্রতিক্রিয়া করেছে। তো সেই জায়গা থেকে বের হয়ে আমরা যখন 5 তারিখ একটা নতুন অবস্থার মধ্যে পড়েছি, তখন আমাদের দীর্ঘদিনের যে প্রাণের আশা এবং আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চিন্তা এবং চেতনা, এগুলো একেবারে উপচে পড়েছে। যে যার মতো দাবি নিয়ে, দাওয়া নিয়ে রাস্তায় নামছেন। মানুষ স্বাধীনতার আনন্দে সব প্রোটোকল ভুলে গিয়ে প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর পদে যিনি আছেন ডক্টর ইউনূস, তার বাসার সামনে হাজির হচ্ছেন। ছাত্ররা স্বাধীনতার আনন্দে সমস্ত বাধা পেরিয়ে সচিবালয়ে ঢুকে পড়ছেন, কোন রকম পাশ নাই, 17 তলাতে উঠে যাচ্ছেন। এটা আসলে মন্দ কিছু নয়, এটা স্বাধীনতার আনন্দ।
এটা কিছুদিন থাকবে। এবং এখন যারা আছেন তাদেরকে এই বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে, এবং যারা এই আনন্দ প্রকাশ করছে, চাহিদা জানাচ্ছে, তাদের প্রতি বিরক্ত না হয়ে বরং ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। যেমন ধরুন, আপনার কাছে কেউ চাইছে কিছু, এর প্রাথমিক ব্যাখ্যা কি? আপনি দাতা, আপনি দিতে পারেন। তো কাজে আপনার কাছে যখন কেউ কিছু চাইছে, আপনি নিজেকে সম্মানিত বোধ করতে পারেন। আর যিনি চাইছেন, ধরে নিতে পারেন যে তিনি অভাবগ্রস্ত, তিনি বিভরগ্রস্ত, তার চাহিদা রয়েছে। আমাদের এই সমাজে আমরা কেউ সাধারণত হাত পাতি না, প্রয়োজন না হলে সাধারণত কেউ কিছু চায় না। আর রাস্তায় নেমে যখন আমরা কোনো কিছু দাবিনামা পেশ করি, তাহলে বুঝতে হবে যে অভাবটা বেশ জটিল, প্রয়োজনীয় এবং দীর্ঘদিনের। এবং সেই কারণে এই যে 15 বছরের যে বুভুক্ষ মানুষগুলো, সুবিধা বঞ্চিত মানুষগুলো, চাহিদা বঞ্চিত মানুষগুলো, যাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, তারা এই নতুন পরিবেশে তাদের সেই স্বাধীনতার কথা, প্রয়োজনের কথা জানান দেওয়ার জন্য রাজপথে নামছে। বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আমরা অনেকে বিরক্ত হচ্ছি, অসহায় বোধ করছি, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম। এবং এই নিয়মটিকে যদি দমন পীড়নের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়, এবং এই নিয়মটিকে যদি একটি, যাকে বলা হয় ধৈর্যশীলতা, কূটনীতি, কৌশল, এগুলোর মাধ্যমে যদি নিষ্পত্তি করা না হয়, তাহলে এই স্বাধীনতার যে স্বাদ, এই স্বাদ আমাদের কাছে বিস্বাদে পরিণত হবে। কথাগুলো বলছিলাম এই কারণে যে এই সাম্প্রতিক সময় কিছু বিশৃঙ্খলা নিয়ে, অভাব নিয়ে, অভিযোগ নিয়ে নিদারুণ নেতিবাচক কথাবার্তা হচ্ছে, এবং এরই প্রেক্ষিতে নির্বাচন কবে হবে, সংস্কার হবে, যে কথাগুলো আসলে খুবই জনপ্রিয় ছিল। যেমন আমি বিএনপি বলেন, জামাত বলেন, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলেন, তারা কিন্তু গত 3-4 বছর ধরেই মোটামুটি মানসিকভাবে প্রস্তুত যে আওয়ামী লীগের পতন যদি হয়ে যায়, তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য একটা নিরপেক্ষ সরকার আসুক, এবং তারা 3 বছর, 4 বছর, 5 বছরও থাকুক। আমি অন্তত পক্ষে কারোর মধ্যে এই বিষয়ে কোনো বিতর্ক দেখিনি। সবাই চেয়েছে, কিন্তু তারা যে জিনিসটি চেয়েছে সেটি হলো যে সরকার আসবে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটা দহরম মহরম সম্পর্ক থাকবে, এবং রাজনৈতিক দলগুলোর যে কতগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সেই সরকার বুঝবে, এবং সেই অনুযায়ী রাজনৈতিক সমস্যাগুলো, রাজনৈতিক দলের সমস্যাগুলো যেভাবে নিষ্পত্তি হবে, এবং একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে তারা সব দলের সহযোগিতা নিয়ে যে প্রয়োজনীয় সংস্কারগুলো, এবং খুব দরকার, যেগুলো জগদ্দল পাথরের মতো জাতির উপর চেপে আছে, সেটি আইন হোক, কানুন হোক, প্রথা হোক, নিয়োগ হোক, বদলি হোক, সব জিনিসগুলো সরকার করবে। কিন্তু গত 15 দিনে যেটি হচ্ছে সেটি হলো খুব দ্রুত অনেকগুলো ঘটনা ঘটে গেছে। যেমন উপদেষ্টা মণ্ডলী নিয়োগ পেয়েছেন। এখন প্রথা অনুযায়ী দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সব দলের সংমিশ্রণে তারা নিরপেক্ষ লোক, সমাজে ভদ্রজন, অতীতে আমরা যে কয়টি তত্ত্বাবধায়ক সরকার পেয়েছি, এটি অন্তর্বর্তীকালীন কিন্তু তত্ত্বাবধায়কের মতোই, সেখানে বিএনপির মাইন্ডেড লোক ছিল, জামাত মাইন্ডেড লোক ছিল, আওয়ামী লীগ মাইন্ডেড লোক ছিল, ফলে তাদের সঙ্গে একটা, যাকে বলে রাজনৈতিক দলগুলোর একটা সম্পর্ক থাকার কারণে কোনো অভিযোগ আসেনি। কিন্তু এইবার যারা নিয়োগ পেয়েছেন তারা কাদের মাধ্যমে মনোনীত হয়েছেন, কিভাবে হয়েছেন, কারা করেছে, কোন জায়গা থেকে করেছে, এটি এখনো স্পষ্ট নয়। ফলে কি হচ্ছে, এই সরকারের যে কর্মকাণ্ডের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা তৈরি হচ্ছে না। যেহেতু তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সমর্থন নেই, ফলে সেই রাজনৈতিক দলের চেইন অফ কমান্ডে যে জনসমর্থন, সেই জনসমর্থন না থাকার কারণে ছোটখাটো সমস্যা এই উপদেষ্টা মণ্ডলী তারা সামাল দিতে পারছেন না। যেমন ব্রিগেডিয়ার এম শাখাওয়াত সাহেব একটা বক্তব্য দিলেন, সেটি নিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেল এবং তার দপ্তর বাদ দেওয়া হলো। ডক্টর আসিফ নজরুল কিছু কথা বলছেন, এখন সেই কথাগুলো তার মতো লোকের কথা আত্মস্থ করার জন্য বা বোঝার জন্য যে ধরনের ধৈর্য সহ্য দরকার, আমরা অনেকে সেটা প্রদর্শন করতে পারছি না। তিনি যখন একটা ন্যায়ের পক্ষে কথা বলছেন, সত্যি কথা বলছেন, সবাই তাকে বকাঝকা করছে।
তো এরকম যদি হয়, আমি দেখলাম যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে জামাতের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত এখনও নেয়নি বিএনপি। আসলে জামাতের সঙ্গে কবে বিএনপি সংলাপে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বলুন তো কমেন্ট করে। সরকার বিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গড়তে এর মধ্যে ছোট বড় সমমাননা ডান বাম ইসলামী 22টি দলের সঙ্গে প্রাথমিক সংলাপ শেষ করেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চের শরিক 5টি দলের সঙ্গে সংলাপ করে দলটি। সংলাপ হয় 20টি দলীয় জোটের কর্নেল অবসর অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বাধীন কল্যাণ পার্টি, মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, কাজী জাফর মাওলানা আব্দুর রাকিবের নেতৃত্বাধীন ইসলাম ঐক্য জোট, ডক্টর মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি, আরও অনেকে থাকবেন সেখানে। তবে 20 দলীয় জোটের অন্যতম শরিক জামাত ইসলামের সঙ্গে সংলাপের ব্যাপারে এমন কোনো আলোচনার সিদ্ধান্ত নেয়নি বিএনপি। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, জামাতের সঙ্গে সংলাপের সিদ্ধান্ত না হলে তাদের সঙ্গে বিরোধ তৈরি না করে সরকার বিরোধী জোট যুগপৎ আন্দোলনে যাবে বিএনপি। আওয়ামী লীগে থাকা শরিক নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদের সঙ্গে সংলাপের সম্ভাবনা রয়েছে। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, দাবি আদায়ের পূর্ব শর্ত জাতীয় ঐক্য। এই দাবি আদায়ের আন্দোলন জোটগত হবে না, যুগপৎ হবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো অভিন্ন কর্মসূচি চিন্তার ঐক্য থাকতে হবে। চূড়ান্ত পর্যায়ে সবাইকে এক দফার আন্দোলনে আসতে হবে।